আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসমুল হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন সেনাবাহিনী কমিশন প্রাপ্ত কর্মকর্তারা অনুসন্ধান ও অপরাধীদের গ্রেফতার করতে পারবেন। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, নয়াপল্টনের সমাবেশে তারেক রহমান। সংস্কারের পথ ধরে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি। যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজন কারাগারে, পৃথক মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং শাহরিয়ার কবির রিমান্ডে। এবং 43 দিন পার হলেও সাবেক প্রধানমন্ত্রী কোন স্ট্যাটাসে ভারতে রয়েছেন তা জানতে চায়নি অন্তর্বর্তী সরকার। দুদিন পরই শেষ হচ্ছে পাসপোর্টের মেয়াদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ম্যাজিস্ট্রেসি বা বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা। ফৌজদারি কার্যবিধি 1898 12-1 ধারা অনুযায়ী 2 মাসের জন্য সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হলো। রাতে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সিনিয়র সচিব জেতুপুর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সারা দেশে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধি 1898 এর বেশ কিছু ধারায় অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা মানে দেশের জনগণের ব্যর্থতা, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। নয়াপল্টনের সমাবেশে তিনি অভিযোগ করেন, পরাজিত শক্তি প্রশাসন ও রাজনৈতিক ছত্রছায়ায় অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার চেষ্টা করছে। প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের পথ ধরে সরকার নির্বাচনী রোডম্যাপে উঠবে বলে আশা করেন তিনি। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। ছবি তুলেছেন মোহাম্মদ মুহসিন। মানুষের উপস্থিতি তখন জনসমুদ্রে রূপ নিয়েছে। নয়াপল্টনের সমাবেশের ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে মূল সড়ক, অলিগলিতে। আকাশে ওড়ানো এটিএন বাংলার ক্যামেরার চোখে ধরা পড়ে স্বৈর শাসন থেকে মুক্তির আনন্দে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীদের বাঁধ ভাঙা উপস্থিতি। তিল ধারণের ঠাঁই ছিল না পল্টন, কাকরাইল আর ফকিরের পুলের সড়কে। সন্ধ্যা নামার আগে 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে সমাবেশে যুক্ত হন বিএনপির কাণ্ডারি তারেক রহমান। বক্তব্যের শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ হাসিনা বিরোধী গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করেন। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে নানা চক্রান্ত ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। রাষ্ট্র সংস্কারে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিএনপি সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে জানিয়ে তারেক রহমান সতর্ক করে দিয়ে বলেন, জনগণকে সম্পৃক্ত করা না গেলে সংস্কারের সুফল পাওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতাও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয়। একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি। বছর 2 আগে বিএনপি সহ সমমনা দলগুলোর 31 দফা সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে তা সংশোধন পরিবর্তনের যে কোনো আহ্বানকে স্বাগত জানাবে তার দল। কেউ যদি মনে করে একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরো নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতেও দোষের কিছু নেই, কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের তারেক রহমান বলেন, আগামী দিনে রাষ্ট্র ও সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ।
সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস, জনগণের ভালোবাসা অর্জন করি, জনগণকে সঙ্গে রাখি, জনগণের সঙ্গে থাকি। 17 মিনিটের বক্তব্যে তিনি বলেন, 2024 সালে বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করেছে বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে রাজি হলেও এদেশের মানুষ স্বৈরতন্ত্রকে মেনে নেয় না। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, স্বৈরশাসক শেখ হাসিনার পতন হলেও আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য মোটেও সহজ হবে না। তাই জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে আরো বেশি করে জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের পরামর্শ দিলেন তারা। পাশাপাশি অতীতে আন্দোলন সংগ্রামে যে সমস্ত নেতাকর্মী নানাভাবে অবদান রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের দলীয়ভাবে পুরস্কৃত করার কথা বললেন। পাশাপাশি যারা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হবেন তাদের বিরুদ্ধে দল সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেবে, কঠোর হবে, এমন বার্তাও আজকের সমাবেশ থেকে দিলেন বিএনপির শীর্ষ নেতারা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনের সমাবেশে তিনি বলেন, ফ্যাসিস্টদের অনেকেই অন্তর্বর্তীকালীন সরকারের আনুকূল্য পাচ্ছে। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটি, কেন্দ্রীয় ও মহানগর নেতারা। এ সময় দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার আহ্বান জানান তারা। একরামুল হক পাপনের ক্যামেরায় মুশফিকুর রহমানের রিপোর্ট। দীর্ঘ সময় পর বিএনপির সমাবেশে সরকারি প্রতিবন্ধকতা ছাড়াই নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তাই নয়াপল্টনের এই সমাবেশে বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল দেশের নানা প্রান্ত থেকে আসা বিএনপির কর্মী সমর্থকদের। সকাল থেকে ক্রমেই জনসমুদ্রে পরিণত হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক। জনস্রোত ছড়িয়ে যায় ফকিরাপুল কাকরাইলের প্রধান সড়ক সহ আশেপাশের গলিতেও। আমরা প্রয়োজনীয় সময় দেব, তার অর্থ এই নয় যে আজীবন আপনাদেরকে আমরা সময় দেব। সমাবেশে আসা নেতাকর্মীরা বলেন, ষড়যন্ত্রমূলকভাবেই দেশে দখলবাজি এবং চাঁদাবাজির দায় বিএনপির উপর চাপাতে চাচ্ছে আওয়ামী লীগের দোসররা। আমাদের নেতাকর্মীরা এখানে কারো নাই, আমাদের কোনো দৃষ্টান্ত নাই, এটা আমরা জানি না, এটা সাবরাইজ হতে পারে, তারা তাই চাপাতে চেয়েছে বিএনপি বা এটা একমাত্র কারণ দেশকে তারা একটা দিন গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে চেয়েছিল। বিএনপির নামে কেউ যদি কোনো অপকর্ম করে, চাঁদাবাজি করে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে, দলকে সঙ্গে নিয়ে প্রতিহত করবো ইনশাল্লাহ। ফ্যাসিস্ট সরকারের পতনের পর দীর্ঘদিনের কারা নির্যাতন এবং সাজানো মামলা থেকে মুক্তির দিন গুনছেন বিএনপির এসব নেতাকর্মীরা। ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী শেখ হাসিনা বিএনপির প্রত্যেকটা লোককে ধরে ধরে তাদের নামে মামলা দিয়েছে। কোনো ঘটনার সাথে জড়িত না, কেউ না, এরা শুধু গায়েবী মামলা দিয়ে দিচ্ছে আমাদের নামে। আমাদের উপরে যে অন্যায় হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে নির্যাতন হয়েছে, তার সুষ্ঠু বিচার এই বাংলার মাটিতে গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পতিত স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র রুখে দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সরকারের যারা দায়িত্বে আছে তাদেরকে অনুরোধ করতে চাই, এখনো আমাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে, চক্রান্ত করছে। এই চক্রান্ত থেকে রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্র দিবসে আজকে আমাদেরকে আবার সেই শপথ গ্রহণ করতে হবে। এ সময় সব জটিলতা দূর করে দ্রুত তারেক রহমানকে দেশে ফেরানোর আহ্বান জানান নেতাকর্মীরা। গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনো পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলে দাবি করেছেন বিএনপির নেতাকর্মীরা। তাই দ্রুতই দেশে সুষ্ঠু একটি নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান নেতাকর্মীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ইমরান হাসানকে হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের রিমান্ড স্থগিত করে কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে রমনা থানায় হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের 7 দিন ও ভাসানটেক থানায় মামলায় শ্যামল দত্তের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মনির হোসেন তপুর রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা বিভিন্ন মামলায় গ্রেফতারকৃতদের কড়া নিরাপত্তায় আনা হয় ঢাকার সিএমএম আদালতে। এজলাসে তোলা হয়
ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে। এ সময় আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করেন তারা। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের 7 দিনের রিমান্ডে পাঠায় আদালত। প্রত্যেকটি সাংবাদিক সম্মেলনে এই মোজাম্মেল বাবু স্বৈরাচারের পক্ষে জনগণের বিরুদ্ধে কথা বলে। শাহরিয়ার কবির গত 15 বছর যাবত সেই স্বৈরাচারী হাসিনাকে সহযোগিতা করেছে। আজকের যে মামলা হচ্ছে আমাকে বিজ্ঞ আদালতে হচ্ছে প্রডিউস বা উপস্থাপন করা হয়েছে, এই মামলা সম্পর্কে আমি জ্ঞাত না, কোনোভাবে জ্ঞাত না, ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। আমি বিজ্ঞ আদালতের কাছে নেবিচার চাচ্ছি। এদিকে শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতারের পর সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকেও এদিন আদালতে হাজির করা হয়। এ সময় অসুস্থতার কথা জানিয়ে চিকিৎসার দাবি জানান তিনি। এর আগে আদালতে এনে উত্তরা পশ্চিম ও উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় সাবেক আইজিপি AKM শহীদুল হক এবং চৌধুরী আব্দুল্লাল মামুনকে। এছাড়া আশুলিয়া থানার মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি এবং 2018 সালে মির্জা আব্বাসের উপর হামলার ঘটনায় শাহবাগ থানার মামলায় রাশেদ খান মেননকে রিমান্ডে নিয়েছে পুলিশ। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আলোচিত 43 জন শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন। পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরে কনফারেন্স হলে সভায় তিনি জানান, কারাবন্দী আওয়ামী লীগের 37 জন মন্ত্রী এমপির মধ্যে 9 জন ডিভিশন পেয়েছেন, বাকিরা আবেদন ও আদালতের আদেশের ভিত্তিতে ডিভিশন পাবেন। আরো জানাচ্ছেন মাজারুল হক মুহাজ্জির। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সুযোগে দেশের বিভিন্ন অঞ্চলের কারাগারে হামলার ঘটনা ঘটে। এতে একদিকে বন্দীরা যেমন পালানোর সুযোগ পেয়েছে, সেই সাথে ঘটেছে অস্ত্র লুট ও হামলার ঘটনাও। এসব নিয়ে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো গণমাধ্যম কর্মীদের মুখোমুখি কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোতাহের হোসেন জানান, বাহিরের চাপ থেকে প্রভাবমুক্ত থাকতে চায় কারা বিভাগ, নিশ্চিত করতে চায় কারা বন্দীদের সাথে মানবিক আচরণ, নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করতে চায় উন্নত প্রযুক্তি। চ্যালেঞ্জ হচ্ছে আসলে কারাগারের অভ্যন্তরে মাদক প্রবেশ নিয়ন্ত্রণ করা এবং জিরো পর্যায়ে নিয়ে আসা। উৎপাদনমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য আমরা একটা পয়েন্ট অ্যাড করেছি এখানে, যেমন বন্দীদের প্রোটিনের সংখ্যাটা, প্রোটিনের পরিমাণ যেটা আছে এটাকে সংশোধন করার জন্য বলেছি। আমরা কারা ডিপার্টমেন্টের অফিসার এবং কর্মকর্তা কর্মচারীদের গ্রেডের উন্নতিকরণের জন্য প্রস্তাব প্রেরণ করেছি। তারপর কারাগারগুলোকে মেট্রোপলিটন এবং জেলা কারাগার হিসাবে আলাদা করার জন্য প্রস্তাব করেছি। আমরা ওপেন জেল স্থাপন করার জন্য প্রস্তাব করেছি। আমরা ভার্চুয়াল কোর্ট চালু করার জন্য এবং পরিচালনা করার জন্য প্রস্তাব করেছি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজি প্রিজন বলেন, অভ্যুত্থানের সময় হামলা করা হয় 17টি কারাগারে, এখনো পলাতক 70 জঙ্গি। এরকম 43 জন বন্দী ইতিমধ্যে কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছে। টোটাল সবগুলো মিলিয়ে আমাদের টোটাল 17টা কারাগারে বাহির আক্রমণের শিকার হয়েছিল। তার এর মধ্যে নোটিসেবল যদি বলি 8টা, মানে যেগুলো একটু কারাগারগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেসিক্যালি 5টা। কারা কর্তৃপক্ষ জানায়, কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বিবেচনায় গুরুত্বপূর্ণ পদে পদায়নের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া কারাগারের দায়িত্বে থাকা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। মাসহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার 43 দিন পার হলেও কোন স্ট্যাটাসে তিনি সেখানে রয়েছেন তা জানতে চায়নি অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, দেশ ছাড়ার 45 দিন পার শেখ হাসিনার পাসপোর্টের মেয়াদ শেষ হবে, তবে সবকিছু আইন দিয়ে চলে না বলে মন্তব্য করেন তিনি। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জুলাই আগস্টে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত কাজ শুরু করেছে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সংঘটিত সব ঘটনা খতিয়ে দেখবে তারা। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে বৈঠক করেন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সদস্যরা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তদন্ত সংস্থাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যেটা আছে তাদের তো কাজ শুরু করেনি, এখন তারা শুরু করবে, সপ্তাহখানেক এখানে কাজ করবে। তারপরে তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায়, কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু বলতে চায় না। কারণ
আসলে এটা নিয়ে কথাবার্তা হলেই যেটা হবে তাদের কাজ বিঘ্ন সৃষ্টি হবে, মানে কোনো কমেন্টস মাঝখানে আসুক সেটা তারা জানে। আমরা চাই না এই কারণে যে আমরা চাচ্ছি যে এটা সম্পূর্ণ নিরপেক্ষ একটি তদন্ত হোক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টের মেয়াদ শেষ হলে ভারতে কোন স্ট্যাটাসে থাকবেন তা নিয়ে প্রশ্নের জবাব দেন তৌহিদ হোসেন। সবকিছুই শুধু আইন দিয়ে চলে না, অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে 2 বছর থেকে আসছে, তবে কি 45 দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন, আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে, ওই দিনক্ষণ না গুনে। প্রথমেই তাদের পররাষ্ট্রমন্ত্রী যে উনি এসছেন, খুব তাড়াতাড়ি তাকে আশ্রয় দিতে হয়েছে। আমি কোনো অফিসিয়ালি তাদেরকে কিছু বলিনি। জাতিসংঘ সাধারণ অধিবেশনে সাইডলাইন বৈঠকের শিডিউল এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাকিস্তান সহ কয়েকটি দেশের সরকার প্রধানের সাথে বৈঠকের কথা রয়েছে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 100 কোটি টাকার অর্থ সহায়তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই টাকা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আগস্ট বিপ্লবে যারা শহীদ ও আহত হয়েছে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হওয়া উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ উপস্থিত ছিলেন। আগস্ট বিপ্লবে প্রায় 800 শহীদের পরিবারে ও আহত 20,000 ছাত্র জনতার চিকিৎসা সহায়তার জন্য দেশি বিদেশি হৃদয়বান মানুষের কাছে অর্থ সহায়তা চেয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক স্নিগ্ধ। আমি অনুরোধ করবো পুরো দেশবাসীকে এবং দেশের বাইরেও যারা আছেন, আপনাদের দান আমাদের ফাউন্ডেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার সকলের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সকলেই যত দ্রুত সম্ভব আমাদের ফান্ডের পাশে এসে দাঁড়ান এবং আমাদের ফান্ডে দান করা শুরু করেন। শহীদ পরিবার যারা আর্থিক সংকটে ভুগছেন তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দিবে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। পরবর্তীতে একটা জন্য একটি গ্র্যান্ট দেওয়া হবে, দীর্ঘমেয়াদী তাদেরকে পুনর্বাসনের ক্ষেত্রে তাদের পরিবার এবং আহত যারা রয়েছে সেক্ষেত্রে সহায়তা করা। নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য জনগণ গণ অভ্যুত্থানে অংশ নেয়নি, তারা এসেছে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলাপের জন্য। রাজশাহীতে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের ইচ্ছা পূরণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে বসা হচ্ছে। মাহফুজুল আলম আছেন, তিনি এবং আদিলুর রহমান খান, এই দুজনের নেতৃত্বে আমাদের একটা টিম করা হয়েছে। ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে রেগুলার বেসিসে বসছেন এবং অফিসিয়াল বসার বাইরেও আনঅফিসিয়ালি যোগাযোগ রাখছেন, যাতে আমাদের মধ্যে কোনো প্রকার ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। দেশ পুনর্গঠনের এই যাত্রাটায় যাতে রাজনৈতিক দল সহ সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, সেটা আমরা নিশ্চিত করব। রাজধানীর মোহাম্মদপুরে শাহাদাত হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান জানান, মোহাম্মদপুর গ্রিনভিউ হাউজিং এর সড়কে হাঁটছিলেন শাহাদাত। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি রাস্তার পাশের একটি বাসায় ঢুকে পড়েন। দুর্বৃত্তরা সেখানে গিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে শাহাদাতকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নারী ঘটিত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের চম্পানগরে। গ্রিন ভ্যালি হাউজিং, এইটার মুখে ছেলেটাকে ধাওয়া করে কোপায়। সে একটা বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, তারপরে আসলে রক্তক্ষরণে সে মারা যায়। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে প্রেম ঘটিত কিছু একটা হতে পারে। তো আমরা সব দিকেই বিবেচনা রেখে তদন্ত আগায় নিচ্ছি। এবার পার্টেক্স খেলা খবর। আসন্ন আইসিসি নারী টি-20 বিশ্বকাপে পুরুষ বিশ্বকাপের সমান প্রাইজ মানি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। 2023 সালের জুলাইয়ে আইসিসির বার্ষিক সম্মেলনে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 7 বছরের মধ্যে প্রাইজ মানিতে সমতা ফেরানোর লক্ষ্য ছিল,
কিন্তু চলতি বছরে নারী ও পুরুষ বিশ্বকাপের ইভেন্টে ক্রিকেটের সমান প্রাইজ মানি ব্যবস্থা করল আইসিসি। পরাগ আরমানের রিপোর্ট। আগামী ৩ অক্টোবর মাঠে গড়াবে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেট আসর। এই টুর্নামেন্টের জন্য প্রাইজ মানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দিন দিন বাড়ছে নারী ক্রিকেটের প্রচার ও প্রসার। বিশ্বের বিভিন্ন দেশ নারী ক্রিকেটারদের জন্য পুরুষ ক্রিকেটারদের সমান পারিশ্রমিকের ব্যবস্থা করেছে। এবার সেই পথেই হাঁটল আইসিসি। নারী টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে, তবে সাম্প্রতিক পরিস্থিতিতে বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। ঘোষণা অনুযায়ী এই বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে 2,34,00,000 মার্কিন ডলার, রানার্স আপ দল পাবে 1,17,00,000 মার্কিন ডলার। দুই ক্ষেত্রেই আগের আসরের চেয়ে প্রাইজ মানি বৃদ্ধি পেয়েছে 134%। তাছাড়া সেমিফাইনাল উঠতে না পারা 6 দলের মধ্যে অবস্থান অনুযায়ী ভাগ করে দেয়া হবে 1,35,00,000 ডলার। ক্রিকেটের জন্য এটি একটি বড় মাইল ফলক। দলগত খেলার মধ্যে প্রথম খেলা হিসেবে ক্রিকেটেই সমান প্রাইজ মানির রীতি চালু করা হয়েছে। পরাগ আরমান, এটিএন বাংলা। ভারতে এসে তাদেরকে হারানো বিশ্বের যে কোনো দেশের জন্য চ্যালেঞ্জের বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্দ্রিকা হাতুড়ি সিংহে। চেন্নাইয়ের দলের অনুশীলন শেষে টাইগারদের কোচ জানান, বিশ্বের সেরা দলটির বিপক্ষে খেলা সবসময় অনুপ্রেরণার। বাংলাদেশ দল ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং অনুশীলন করেছে। সংবাদ মাধ্যমে হাতুড়ু জানান, একজন স্পোর্টসম্যান হিসেবে সবসময় তিনি ভারতের পারফরমেন্সের দিকে তাকিয়ে থাকেন। আগামী বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ের এম চিন্দারাম স্টেডিয়ামে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। We covering a lot of bases. We got good fast bowlers. We got really experienced spin attack, and in the batting, we actually have a batting depth because of 2 reasons. One is that 2 of our spinners are genuine batters who got test hundreds, and then 2 of the wicket keepers who are main batters. So our balance of the team this series is really good. শেষ করার আগে বিআইপি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন সেনাবাহিনী কমিশন প্রাপ্ত কর্মকর্তা, অনুসন্ধান ও অপরাধীদের গ্রেফতার করতে পারবেন। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, নয়াপল্টনের সমাবেশে তারেক রহমান। সংস্কারের পথ ধরে দ্রুত নির্বাচনের রোডম্যাপের ঘোষণার দাবি। যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন কারাগারে, পৃথক মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং শাহরিয়ার কবির রিমান্ডে। এবং 43 দিন পার হলেও সাবেক প্রধানমন্ত্রী কোন স্ট্যাটাসে ভারতে রয়েছেন তা জানতে চায়নি অন্তর্বর্তী সরকার। 2 দিন পরই শেষ হচ্ছে পাসপোর্টের মেয়াদ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন /ATN বাংলা নিউজ।